সামনে সমুদ্র আর এই জায়গাটাতে গাছ দিয়ে পুরো একটা গেটের মতো হয়ে গেছে, পুরো গোল একটা, এই দেখো একদম গোল একটা গেটের মতো হয়ে গেছে। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হয়নি, এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এগুলো সব বাংলাদেশের ট্রলার। আচ্ছা, বাংলাদেশ থেকে সমস্ত এখানে মাছ ধরতে এসেছিল, এই যে লেখা আছে না ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশ, এরাই সমস্ত গিয়ে আটক করে ধরে নিয়েছে। দূরে এই জায়গাটাতে দেখছি আবার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, মানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো। জায়গাটার নাম হচ্ছে কার্গিল সি বিচ। এখানে 4টে আইল্যান্ড দেখা যায়, কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। ওই জম্মুদ্বীপ মানে যেটা চারপাশে জল, মাঝখানে দ্বীপ জম্মুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড, ওখানে খুব একটা পর্যটন গড়ে উঠেছে। মাঝখানটায় গঙ্গা সাগর, জোয়ার এলে এই জলটা কাছে চলে আসে। আর এটা হচ্ছে সানসেট পয়েন্ট। আচ্ছা, বকখালি হচ্ছে সানরাইজ, আর এখানে সানসেটটা খুব ভালো লাগে। এই যে এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ, মানে এটা চারা গাছ, আর এই গাছের নাম থেকেই ওই সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে। কিন্তু আগের পর্বে দেখেছিলাম বকখালিতে কাটানো সুন্দর 2 দিনের অভিজ্ঞতা, সাথে খেয়েছিলাম সামুদ্রিক কিছু খাবার দাবার, আর হেঁটে বেরিয়েছিলাম সমুদ্রের পার ধরে অজানা পথে। আর বলেছিলাম বকখালি আসলে কোথায় কম দামে ভালো খাবার পাবেন, বা চাইলে রান্নাও করে নিতে পারেন। তবে আজকের পর্বে আপনাদেরকে সঙ্গে করে ঘুরে আসবো হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ সহ বাকি সাইট সিনগুলো, আর খুঁজে বার করব নতুন এক সি বিচ। আগের মৌসুমী আইল্যান্ড বা বকখালির ভিডিওগুলি না দেখে থাকলে সেটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং, আজ 21শে ডিসেম্বর 2023, আর আমাদের ট্রিপেরও আজকে শেষ দিন। তবে আজকে আমরা ঘুরতে যাবো ওই ফ্রেজারগঞ্জের সাইট সিনগুলো আছে, সেই সাইট সিনগুলো। তো আগের কটা দিন মানে 2 দিন আমরা এখানে ঘুরতে পারিনি সাইট সিন, তো আজকে সবগুলো ঘুরে একবারে ট্রেন ধরবো। সেদিনকের সকালটা শুরু হয়েছিল মিষ্টি খেজুরের রসে চুমুক দিয়ে। খেজুরের রস, আর যখন মৌসুমী আইল্যান্ডে ছিলাম তখন আমরা খেয়েছিলাম। বল বিক্রম? এটারই দরকার ছিল। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে এটারই দরকার ছিল। তবে মৌসুমী আইল্যান্ডে যেটা খেয়েছিলাম তার থেকে এটা অনেক অনেক ভালো। দাম 10 টাকা, ওটা নিয়েছিল আমাদের 20 টাকা করে, কিন্তু খেতে অতটা টেস্ট লাগেনি আমাদের। এটা 10 টাকা নিয়েছে, বেশ ভালো। সেইখান থেকে আমাদের গুড় কেনা পড়লো 100 টাকা করে। 120 টাকা বলছিল, রিকোয়েস্ট করে 100 টাকা করলাম। এটা এই শীতের রাত্রেবেলা এই ছোলা গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে। পিছনে গুড় তৈরি, আর এই যে পেছনে এই যে এই গুড়টা রুমে রেখে দিয়ে এসে আমাদের টোটো বুক করা আছে, যেটা কালকে রাতে যে টোটো বুক করেছিলাম সেই টোটো করে বেরোবো সাইট সিন করতে। এই যে কাকা আমাদের চলে এসছে সাইট সিন করানোর জন্য, বিক্রমের জন্য ওয়েট করছি, বিক্রম আসলেই বেরিয়ে পড়বো। এই যে চলে এসছে, চলে যাই আমরা। তোমার একবার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে লালু প্রসাদ জানা। লালু আমি প্রসাদ জানা। এখানকার সমস্ত পর্যটককে, সমস্ত জায়গার টুরিস্টকে পরিষেবা দেই। একদম। আমি কাকার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ফোন করে কাকাকে বুক করে নিতে পারো। আর প্রথমে আমরা কোথায় যাচ্ছি কাকা? আমরা ফ্রেজারগঞ্জ। ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেজারগঞ্জ। ভালো ঠান্ডা কিন্তু লাগছে, এই যখন টোটোটা চলছে সামনে হাওয়াটা আসছে, দারুণ ঠান্ডা লাগছে। আমাদের এই সময় তো ঠান্ডার সময় ঠান্ডা, আর গরমের সময় গরম না পড়লে শরীর খুব খারাপ হয়। কলকাতা থেকে বড় বড় ক্লাবরা আমাদেরকে প্রাণ দিয়েছে। এই যে উইন্ডমিলগুলো ছিল এগুলোতে আগে ইলেকট্রিসিটি তৈরি হতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই আমফান এই ঝড়গুলো যে বড় বড় এসছে ওতে এইগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর এটাতে মানে তৈরি হয় না ইলেকট্রিসিটি।
এই উইন্ডমিলটা উদ্বোধন করেছিল বিদ্যুৎ মন্ত্রী শঙ্কর সেন। এই যারা এখানে মাছ ধরতে যায় তার কাকার কাছে শুনলাম তারা এই মন্দিরে নমস্কার করে তারপর মাছ ধরতে যায়, তাই তো কাকা? হ্যাঁ, পুজো দিয়ে তারপরে মাছ ধরতে যায়, সমুদ্রে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। ফেজাজ সাহেবের আমলে এক পুরনো বাড়ি ছিল। বাড়িটা হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্টে। সমস্ত ইয়াসে ভেঙে এখানে চুরমার হয়ে গেছে। আবার নতুন করে সরকার থেকে পরিকাঠামোভাবে সমস্ত নতুন করে সাজাচ্ছে, এখন কাজ চলছে। এইটা টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ার। এই যে পড়ে আছে না, এটা ওয়াচ টাওয়ার ছিল। এর উপরে উঠলে পুরো জায়গাটা দেখা যেত। আর ওখানে ওই পুরনো বাড়ি ছিল আর নারকেল বাগান ছিল। সব আছে, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই ফেজাজ সাহেবের আমলের বাড়ি, যেটা একদম একবার কিছু নেই, ঝড়ে একদম সব কিছু একদম নষ্ট হয়ে গেছে। আমরা খবরে প্রচুর দেখেছি এই জায়গাগুলো ঝড়ে কি অবস্থা হয়েছিল। বল বিক্রম ভাই, এই জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যখন ক্লাস 11-এ এসেছিলাম, মিলগুলোর পাখা যখন একটা করে ভেঙে পড়েছে তখন কিরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, ঝড়ে না পাকা ভেঙে পড়েনি। হ্যাঁ, ওই দিকের পাখাগুলো ওই দেখ, ওইটা দেখেছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। জানি না ক্যামেরা আসছে কি না। এই দেখো, এই সামনে এখানে একটা উইন্ডমিল আছে, সেটার পাখাটা ভেঙে পড়েছে ঝড়ে। ফ্রেজারগঞ্জের সামনেই রয়েছে শুটকি মাছের মল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুটকি মাছের মল, যেখানে নাকি ইলিশ, লোটে সহ বিভিন্ন ধরনের আর বিভিন্ন দামের শুটকি মাছ পাওয়া যায়। চাইলে এখান থেকে শুটকি মাছ কিনতেই পারেন, তবে দরদাম করতে একদম ভুলবেন না। এবার এরপরের গন্তব্য কোথায় আমাদের? কার্গিল। কার্গিল। ওই কালকে রাতে যাদের সাথে দেখা হয়েছিল তারাও বলছিল কার্গিলে গিয়ে দাদা ঘুরে আসো, দারুণ জায়গাটা। হ্যাঁ, জায়গাটা ভালো, খুব সি বিচটা খুব একদম ভালো। আগের বার যখন এসেছিলাম তখন এই কার্গিল পয়েন্টে আমি ঘুরিনি। না, কার্গিল এই কয়েকদিন মানে আগে ছিল না। ও আগে ছিল না? না, আগে ছিল না। আচ্ছা, এটা রিসেন্ট হয়েছে। কার্গিল সি বিচ বকখালির নতুন এক সি বিচ। এই সি বিচে আসলে দীঘার সি বিচের সাথে কিন্তু অনেক মিল পাবেন, আর বকখালির বেস্ট সানসেট পয়েন্ট হিসেবে এটি জনপ্রিয়। আর যেটা জানতে পারলাম, এই সি বিচ থেকে কিন্তু 3টে আইল্যান্ড পরিষ্কারভাবে দেখা যায়। মানে এক পাশে জম্মু আইল্যান্ড, এক পাশে মৌসুমী আইল্যান্ড, আর মাঝখানে দেখা মিলবে গঙ্গাসাগর। তবে কুয়াশা ঢেকে থাকার জন্য এখন আইল্যান্ডগুলোকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর এই যে এই জায়গাটাতে কিছু বাস দেখা যাচ্ছে না, এই জায়গাটা হচ্ছে গিয়ে শুটকি মাছ তৈরি হয় এখানে, মানে শুটকিগুলো শুকানো হয়। আর এই এখান থেকেই আমাদের কলকাতার ওদিকে শুটকি মাছ যায়। কার্গিল সি বিচ তো দেখা হয়ে গেল। হ্যাঁ, এরপরে গন্তব্য কোথায়? বেনফিশ হারবার, মৎস্য বন্দর। হ্যাঁ, বেনফিশ। এই বেনফিশে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট করতে হবে, মানে জনপ্রতি 5 টাকা। সাথে টোটো বা কোনো গাড়ি গেলে তার চার্জ কিন্তু আলাদা রয়েছে। আমরা যেহেতু টোটো নিয়ে গেছিলাম, তাই আমাদেরকে 10 টাকা আরো এক্সট্রা দিতে হলো। এইখানে এই মাছের জন্য এই যে বরফ নিয়ে গেছে। বিক্রম, ঠান্ডা লাগছে? এখন মনে হয় লাগছে, তখন অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু ছায়া জায়গায় আসলে তখন ঠান্ডা হবে। এখন মনে হয় ঘড়িতে 9টা 6 বাজে, কিন্তু এখনো ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। এখানকার আমাদের বকখালিতে প্রধান জীবিকা হচ্ছে মাছ। এই মৎস্যজীবীরা এক সপ্তাহ চলে যায় বে অফ বেঙ্গলে, যেখানে বঙ্গোপসাগরে মাছ ধরে এই বাক্স করে বরফ, তেল, খাবার ইত্যাদি সরঞ্জাম নিয়ে তারপর এক সপ্তাহ পরে আবার বাড়ির দিকে রওনা হয়। এই মাছগুলো এখান থেকে ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুর ট্র্যাক করে বরফ দিয়ে প্যাকিং করে সমস্ত কাঁটাদার কাছে চলে যায়। যদি কেউ জম্মু আইল্যান্ড যেতে চাও তাহলে এখান থেকেই লঞ্চে করে যেতে হবে। আর দাম নেবে, মানে টিকিটের দাম হচ্ছে 150 টাকা, পার হেড 150 টাকা করে।
আর এটা শুনছিলাম কালকে 20 জন হলেই তারপর লঞ্চ হবে, তাই তো? হ্যাঁ 20 জন হলে হ্যাঁ এখানে- ভর্তি হলে লঞ্চ ছাড়বে। 20 জন হলেই তারপরে লঞ্চ ছাড়ে, আর পার হেড 150 টাকা নেয়। আর এখান থেকে জম্মু আইল্যান্ড যেতে সময় লাগে 2 ঘন্টা। যেতে 45 ও মিনিট, যেতে 45 মিনিট সময় লাগে, আর আসতেও 45 মিনিট। আর দেড় ওখানে ঘন্টা আধা ঘন্টা ওখানে ওয়েট করে। আধা ঘন্টা ওখানে ওয়েট করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ওই জম্মু আইল্যান্ডে কিন্তু নামতে দেয় না, ওই 4-5 আইল্যান্ডের 4-5 দিয়ে বোটটা ঘোরায় নাকি? এক জায়গায় দাঁড়িয়ে দিলে ওই আচ্ছা, সমস্ত দর্শন করে। কারণ ওটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া, মানে জম্মু আইল্যান্ড যারা ভাবছো যাবে তারা কিন্তু এরকম না ওই জম্মু আইল্যান্ডে নামতে পারবে, ওই ইয়ের বোটের মধ্যেই থাকতে হবে, নামতে পারবে না জম্মু আইল্যান্ড, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। বাংলাদেশ আছে বলে আমাদের ইন্ডিয়ার পতাকা, বাড়িতে যোগাযোগ করে ওয়ারলেস আছে। এই বাংলাদেশের ট্রলার, এগুলো সব বাংলাদেশের ট্রলার। আচ্ছা, বাংলাদেশ থেকে সমস্ত এখানে মাছ ধরতে এসেছিল, এই যে লেখা আছে না ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশ, এরাই সমস্ত গিয়ে আটক করে ধরে নিয়েছে। এরা কোর্ট থেকে সমস্ত জামিন হয়ে গেছে, লোকগুলোকে বাংলাদেশে চলে গেছে। তারপর আমাদের এইখানে এই দুটো নৌকো বাংলাদেশের ট্রলার। কোনো কারণে হয়তো বাংলা মাছ ধরতে ধরতে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এই বর্ডারে ঢুকে গেছিলো, তাই এইগুলোকে আটকে রেখেছে। এই ওয়াটার বেঙ্গলের পুলিশগুলো, হ্যাঁ, ওয়াটার বেঙ্গলের পুলিশগুলো এদেরকে আটক করেছে। এখানে দুটো ট্রলার আছে, দুটোই। হ্যাঁ, মানে এই দুটো ট্রলারই হচ্ছে বাংলাদেশের। এখানে আবার দেখো মিস্ত্রির নাম লেখা আছে। এই যে মৎস্যজীবীরা এই যে বে অফ বেঙ্গলে মাছ ধরতে বেরিয়ে পড়বে, আবার সেই ফিরবে 1 সপ্তাহ পর। এইটা বাংলাদেশের একদম বর্ডারের সামনে যায়, ওই যখন ওর জন্য ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। এই কাকা আমাদের নিয়ে যাচ্ছে মাছের আড়তে, কি কি মাছ উঠেছে চলো একবার দেখে আসি। এটা হচ্ছে অকশন হল, মাছের অকশন। এই যে, এখানে বরফ দিয়ে প্যাকিং হয়ে ট্রাকে করে চলে যায় ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুর। তো মাছ সেরকম কিছু নেই, যা ছিল সব বেরিয়ে গেছে, তাই আর দেখা হলো না। এই জায়গাটাতে কিন্তু অকশন হয় মাছের। চলো এরপর যাব আমরা হেনরি আইল্যান্ড, তাই তো কাকা? হ্যাঁ হ্যাঁ, হেনরি আইল্যান্ড। ও আচ্ছা, আপনারা 5 জন 50 মানে 10 টাকা করে। এই হেনরি আইল্যান্ডে আমাদের টিকিট করতে হলো 10 টাকা করে, আর যেহেতু টোটো যাচ্ছে ওই জন্য আরও 10 টাকা, মানে জনপ্রতি 10 টাকা করে টিকিট। তো কাকা কি গাছ চেনাচ্ছে, চিনি, আসো। এই জায়গাটার নাম হচ্ছে হেনরিস আইল্যান্ড। এখানে 40 রকমের ম্যানগ্রোভ আছে, যেটা আমরা পড়াশোনা করে দেখেছি এবং প্র্যাকটিক্যালভাবে দেখতে পাচ্ছি। এই ম্যানগ্রোভের এই যে গাছটা দেখছেন, এই গাছের নাম হচ্ছে বানি গাছ, যে মোটা গাছটা বানি গাছ। বানি গাছের পাশে আছে গেওয়া গাছ, গেওয়া গাছের পাশে আছে গোরান গাছ। আর যে সুন্দরবন নামকরণ হয়েছে, সুন্দরী গাছটা সামনে আছে। আর এই যে মূলগুলো উঠে আছে শ্বাসমূল, বড়গুলো হচ্ছে ঠেস মূল। এই আমাদের যে বিভিন্ন রকমের ঝড় টড় হয়, আমাদের এই ঝড় থেকে আমাদের এই ম্যানগ্রোভ থেকে আমরাই বেঁচে আছি। মাটিটাকে আটকে রাখে, জলটাকে আটকে রাখে। এই ম্যানগ্রোভ এখানে এই হেনরিস আইল্যান্ডে আছে, অনলাইনে হয়। এই হেনরি আইল্যান্ডের ভেতরে তার হোটেলও আছে, তবে এই হোটেলগুলো বুকিং করতে হলে করতে হবে কলকাতা সেই বিকাশ ভবন থেকে, ফিশারি ডিপার্টমেন্ট। ফিশারি ডিপার্টমেন্ট থেকে বিকাশ ভবন। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই পাশে রাস্তাটা হচ্ছে মৎস্য কি বলে, মৎস্য ডিপার্টমেন্টে, ফিশারি ডিপার্টমেন্ট। ফিশারি ডিপার্টমেন্টের রাস্তা। আর এটা হচ্ছে এই জায়গায় রাস্তাটা হচ্ছে বন দপ্তরের রাস্তা, দপ্তরের আন্ডারে মাঝখানের রাস্তাতে আমরা যাচ্ছি। এদিকে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য আছে, প্রচুর। এখানে এই টোটোটা দাঁড় করিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে।
আসো। কাকা কিন্তু দারুণ গল্প করছে। হেনরিস আইল্যান্ডে বৃহত্তম সি বিচ। আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, এখানে দীঘাপুরীর মতন সি বিচ আছে। যে সি বিচ দু সাইডে ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, লাল কাঁকড়া আছে, যেগুলো হচ্ছে কান্ট্রিগুলো দেখা যায় আশপাশে আমাদের আছে সুন্দরবনে লথিয়ান দ্বীপ, ভাগবতপুর, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমি একজন এখানকার সমাজসেবী, আমাকে দেখে থাকেন যে কোনো ফুটবল খেলার মাঠে আমি কাঁচা ছোলা, শশা, জল দান করি। এখানকার আমাদের গ্রামে যে নাম সংকীর্তন হয়, গ্রামে মঙ্গল কামনার জন্যে মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করি, সেখানেও আমাকে দেখে থাকবেন। আমার নাম হচ্ছে লালু প্রসাদ জানা। আমি সম্মানীয় পশ্চিম বাংলায় যে মৎস্যমন্ত্রী, যে কর্মদক্ষ উনি আছেন, আমি এখানকার নাগরিক, আমি টোটো নিয়ে এসেছি। আমার এই টোটো চালিয়ে বৃদ্ধ মা বাবা ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দেই। এখানে 2000 টোটো এই ট্যুরিস্টকে পরিষেবা করে তাদের জীবন জীবিকা করে। আমার আবেদন, আমি একজন সমাজসেবী, টোটো পরিষেবা মোটর ভ্যানের ইউনিয়নের দায়িত্ব আছি। আমাদের এই হেনরি আইল্যান্ডে রাস্তাটা বেহাল। যে ট্যুরিস্টকে নিয়ে আসি তাদের ট্যুরিস্টের জীবন খুব বিপজ্জনক। যাতে এই রাস্তাটা মেরামত করার জন্যে আমি আবেদন করছি, যাতে আমরা এই 2000 পরিবার করে কর্মে খায়। এখানে রাস্তার দু সাইডে ভেঙে গেছে, ইট একদিকে সরে গেছে, একদিকে পাথর চলে গেছে, একদিকে রড বেরিয়ে আছে। যখন আমরা ট্যুরিস্টকে নিয়ে আসি এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, আমরা গাইড হিসাবে সমস্ত কিছু দেখাশোনা। কিন্তু ট্যুরিস্টের পিছনে পার হেড 10 টাকা করে নিচ্ছে। আর আমি টোটো নিয়ে আসছি, আমি এখানকার দেশের নাগরিক, আমি একজন এখানকার ভোটার, আমার কাছ থেকেও 10 টাকা নিচ্ছে, তাতেও ট্যুরিস্টের কোনো দ্বিধা নেই। না, এটা কিন্তু আমারও খুব রিকোয়েস্ট যে এই রাস্তাটা যাতে একটু পরিষ্কার মানে ঠিকঠাক করা হয়। আমরা আসছি তো, রাস্তা খুবই খারাপ অবস্থা। আর এই কাকা কিন্তু দারুণ কথাবার্তা বলে আর অনেক কিছু জানেও। কাকা বলছিল যে যখন মানে ফরেনাররা আসে, ফরেনারদের সাথে রাতার কাকা রীতিমতো ইংলিশে কথা বলে এই পুরো জায়গাটাকে চেনায়, পুরো জায়গাটাকে ঘোরায়। দারুণ, কিন্তু দারুণ কাকা, কিন্তু সত্যি দারুণ। চলো, বিক্রম আগিয়ে গেছে, কাকা ওখানে আমাকে কথা বলার জন্য দাঁড় করালো। বিক্রম আগিয়ে গেছে সামনে। চলো, এই দেখো পুরো ম্যাঙ্গো অরণ্যে পুরো জায়গাটা ভর্তি। এই যে এখান দিয়ে শুরু হচ্ছে একদম কাঠের পোল। কাঠের পোলটা দিয়ে এইখানে হেনরি আইল্যান্ডে আসলে আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই জায়গাটা। মানে এই কাঠের পোল দিয়ে চারপাশে ম্যানগ্রোভ অরণ্যর মাঝখান দিয়ে এরকম হেঁটে যাওয়াটা, এটাই কিন্তু এখানে আসলে সবথেকে বেশি ভালো লাগে। এই জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ। দারুণ জায়গাটা, দারুণ অসাধারণ কিন্তু জায়গাটা। মানে এই পাশটা পুরো খালি আর এই পাশটা জঙ্গল, আর মাঝখানে এই জায়গাটা পুরো খালি। দারুণ লাগছে। সামনে সমুদ্র আর এই জায়গাটাতে গাছ দিয়ে পুরো একটা গেটের মতো হয়ে গেছে। পুরো গোল একটা, এই দেখো একদম গোল একটা গেটের মতো হয়ে গেছে। এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হয়নি, এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। পুরো গাছের ডালগুলো দিয়ে একটা গেটের মতো তৈরি হয়েছে। এটা কিন্তু কৃত্রিমভাবে না, এটা একদম প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। দূর থেকে দেখে তো দারুণ লাগছে, মনে হচ্ছে যেন কোনো একটা টানেল। এটাই মনে হচ্ছিল, দূর থেকে দেখে মনে হচ্ছিল কোনো একটা টানেলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। আর এমনভাবে গোলটা আর কি হয়ে আছে গাছ দিয়ে। ওই যে বিক্রম ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলো যাই। আর এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ। ঝড়ে জায়গাটার অবস্থা দেখেছো?
গাছ ফাছ সব পড়ে রয়েছে, আর এদিকে এই গাছগুলোর অবস্থা দেখো। এখানে মনে হয় কোনো ভিউ পয়েন্ট ছিল, যেটা মনে হয় ঝড়ে ভেঙে গেছে। দূরে এই জায়গাটাতে দেখছি আবার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, মানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো। মানে এই পাশটা যেটা দেখছিলাম, এই পাশের জায়গাটা খুব মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দারুণ। আর এই সমুদ্রের পাড়ে সত্যি প্রি ওয়েডিং শ্যুটের জন্য একদম সেরা জায়গা। বলিস না। যাই হোক, কাকার নামটা একটু শোনা শোনা লাগলেও লালু প্রসাদ জানা জানা। তো কাকা কিন্তু দারুণভাবে মানে ঘোরাচ্ছে আমাদের, হেভি কথা বলে, আর অনেক কিছু জানেও। জানি না অন্য কেউ এইভাবে ঘোরাবে কিনা, কিন্তু কাকা সব বলে বলে দারুণভাবে ঘোরাচ্ছে, দারুণ দারুণ। আর অনেক কিছু জানে, মানে অনেক দিন রয়েছে এখানে। হ্যাঁ এইখানে যেমন একটা ভালো কথা, এখানে ড্রোন ওড়াতে গেলে কিন্তু পারমিশন নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, যারা ধরো এখানে ড্রোন নিয়ে আসছো, মানে আমার মতনই ব্লগিং করছো বা কোনো কারণে ড্রোন ওড়াতে একটা ভালো ক্যাপচার করতে চাইছো মোমেন্ট, প্রি ওয়েডিং শুটের জন্য যাই হোক যেটাই করছো, তার জন্য কিন্তু এখানে পারমিশন নিতে হবে। মানে পারমিশন না নিয়ে কিন্তু ড্রোন এখানে ওড়াতে পারবে না। কারণ প্রশাসন যদি জানতে পারে বা পুলিশ যদি জানতে পারে, আপনাদের ড্রোন কিন্তু এসে নিয়ে চলে যাবে, থানায় জমা করে দেবে। তো সেই ক্ষেত্রে ড্রোন ওড়ানোর জন্য অ্যালার্ট থাকবেন। ড্রোন ওড়াতে হলে পারমিশন নিয়েই তারপর ড্রোন ওড়াবেন। এই যে এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ, মানে এটা চারা গাছ। আর এই গাছের নাম থেকেই ওই সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে কিন্তু। তো চলো, কাকা দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি কেউ টোটোতে উঠি। আমাকে কেউ বুক করতে হলে, তোমার সাথে ঘুরতে যেতে হলে কীভাবে যাবে? নাম্বারটা বলে দাও, তোমার নামটা বল ফার্স্টে। আমার নাম হচ্ছে লালু প্রসাদ জানা। আমার মোবাইল নম্বর হচ্ছে 8159899489। কেউ যদি কাকার সাথে ঘুরতে চাও, মানে সুন্দরভাবে কিন্তু কাকা ঘোরায়, তো কেউ যদি ঘুরতে চাও এই নাম্বারে ফোন করে কাকাকে ডেকে নেবে, যে হোটেলে তোমরা থাকবে। কাকা একদম বুঝিয়ে দারুণভাবে বলে ঘোরায়, তাই তো কাকা? হ্যাঁ, আর যে আসবে আমার ভিডিও দেখে তাকে এইভাবে ঘোরাবে তো? হ্যাঁ, আমরা একদম। টুরিস্টকে পরিষেবা দেবো, গাইড হিসাবে ঘোরাবো। একদম, কাকা কিন্তু খুব দারুণভাবে ঘোরায়। তো চলো এবার রুমে গিয়ে একটু টিফিন করি, সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার কি টিফিনটা করি। কাকা আমাদের 4টে স্পট ঘুরিয়ে যে টাকাটা নিল সেটা হচ্ছে 250 টাকা। 250 টাকায় 4টে স্পট ঘোরালো। বাকি অনেক টোটোদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু 300 টাকা চাইছিল, কিন্তু এই কাকা কিন্তু 250 টাকায় আমাদেরকে পুরো 4টে স্পট ঘোরালো। তোমরাও যদি কেউ আসো অবশ্যই কিন্তু কাকাকে এবার কন্ট্যাক্ট করে নেবে, কাকা কিন্তু খুব সুন্দর করে ঘোরালো আর দামটা অনেক কম নিল। এই দুজনে এই অপরাজিতা হোটেল থেকে আজকে দুপুরে লাঞ্চটা সেরে এখন আমরা অটো করে বাড়ি যাব, মানে অটো করে নামখানা স্টেশন যাবো, নামখানা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। তো দেখতে দেখতে কীভাবে যে 4 দিন কেটে গেল বোঝাই গেল না সত্যি। ট্রিপটা খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা দিন মানে 4 দিন। কোনো কথা নেই যে দুজনে আসলে আনন্দ হবে না, দুজনে আনন্দ করার মতো লোক চাই, তাহলেই হয়। একদম বাস্তব কথা বলেছে। দুজনে কিন্তু দারুণ মজা করেছি। আর এখন যাচ্ছি একটু মানে নামখানা স্টেশন যাওয়ার আগে একটু সি বিচে যাচ্ছি, ওই কিছু শট নেওয়ার আছে, যেগুলো শেষ মুহূর্তগুলো আর কি ক্যাপচার করার আছে। তো সেই জন্যই আর কি সি বিচের দিকে যাচ্ছে। তো সেই করেই আমরা অটো করে নামখানা স্টেশন যাওয়ার জন্য একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওই সেই মৌসুমী আইল্যান্ডের মতনই অবস্থা হয়েছিল। বলছে 5 জনের সিটই রিজার্ভ করে যেতে হবে, মানে আমরা তো 2 জন, তো 2 জনের টাকা দিলে হবে না, মানে 60 টাকা করে ভাড়া, তাই তো? 300 টাকা 60 টাকা করে ভাড়া, 300 টাকা চাইছে। তো না ভাই, অটোতে যাওয়াটাই হ্যাঁ এখানে অটো আছে, শুনলাম নাকি 40 টাকা। হ্যাঁ, অটো আছে, বাস আছে। বাসে যাবো না, অটোতেই চলে যাবো। শুনলাম নাকি 40 টাকা না কত একটা ভাড়া আছে। তো ওই করেই নামখানা স্টেশন চলে যাবো। এই বকখালি সি বিচকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। সেই অটো স্ট্যান্ড থেকে অটো করে নামখানা স্টেশন। ট্রেনের টাইমটা মনে হয় 4টে বা 4:30-এর সময় একটা ট্রেন আছে, আমার ঠিক জানা নেই, মানে ওখানে গিয়ে জানতে হবে। তো সেই জেনে ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো চলো, থেকে যে কার্ডগুলো দেবে ট্রেনের চার্টে, সেগুলো একবার যাচাই করে নেবো, যেটা আপডেট চার্ট। হ্যাঁ, আমাদের হোটেল থেকেও যে চার্টগুলো দিয়েছিল সেই টাইমটা গন্ডগোল আছে, মানে এখানে লোকাল লোক বললো যে ওই টাইমে কোনো ট্রেন নেই। তো সেই হিসাবে যদি কোনো চার্ট দিয়ে থাকে সেটা একটা যাচাই করে নেবে।
আমাদের এই ট্রিপটা কিন্তু প্রচুর মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়েছে, প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে, দারুণভাবে কাটিয়েছি কিন্তু আমাদের এই 4 দিনের মৌসুমী আইল্যান্ড আর বকখালি ট্রিপটা। বল প্রচুর অনেক মানুষের মানুষকে সাথে, চেনা যায় একসঙ্গে এরকম ঘুরতে হ্যাঁ। বেরোলে। অনেক মানুষের সাথে মানে অত অন্য লোকেদের সঙ্গে অত কথা হয় না, হ্যাঁ কিন্তু আমরা দুজনের সাথে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলা, সবার সাথে মেশার, দারুণভাবে মজা করেছি। আর অনেক নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে আড্ডা হয়েছে, তাদের সাথে গল্প হয়েছে, দারুণভাবে 4 দিন এনজয় করেছি মৌসুমী আইল্যান্ড আর বকখালিটাকে, তাই তো? একদম। এই বাস স্ট্যান্ডের সামনে থেকেই অটো পেয়ে গেলাম, এটাই আমাদের নামখানা স্টেশন ছেড়ে দেবে। আর ভাড়া পড়বে 40 টাকা করে, আর ওদিকে টোটো বলছিল 60 টাকা করে, আর 2 জন থাকার জন্য 5টা সিট রিজার্ভ করে যেতে হবে, মানে 300 টাকা। 40 টাকায় একদম 80 টাকায় নামখানা স্টেশন পৌঁছে যাবে। আশা করি টাইমে ট্রেনটাও পেয়ে যাবো আমরা। 4:30টায় মনে ট্রেন আছে, 4:30টায় না ধরতে বলে পরের ট্রেনটা ধরবো, কিন্তু দেখা যাক, আশা করি পৌঁছে যাবো, 4:30টায় ট্রেনটা পেয়ে যাবো। কটা বাজে এখন? 3:49 পাবো। ওই 5টা ট্রেনটাই ভরসা করতে হবে, তো এই অটো ভরলেই তারপরে অটোওয়ালা ছাড়বে আর কি, ওয়েট করা যায়। সামনে যে বাজারটা ছিল, ওই বাজারটা হচ্ছে 7 মাইল বাজার। এই বাজার পার করে আমাদের অটো এগিয়ে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে। দোয়ানিয়া নদীতে কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এটা মনে হয় সেই সকালবেলা যখন গ্রেট ফিশে গেছিলাম সেই ট্রলারগুলোই মনে হয়, যারা আর কি মাছ ধরতে বেরোচ্ছে, ঠিক জানা নেই হয়তো। আমরা নামখানা স্টেশনে এসে বসে আছি, এখানে এসে শুনলাম ট্রেনের টাইম হচ্ছে 5:30, আর এখন ঘড়িতে বাজে 4:45, মানে প্রায় 45 মিনিট মতো বসতে হবে আমাদেরকে, তারপরে ট্রেন। এবার যদি ট্রেন লেট করে তাহলে তো হয়ে গেল, ট্রেন তো বহুত দেরি আছে। এই 2 ভাই মিলে এখন চা খাচ্ছি স্টেশনে এসে, লিকার চা, ভালো বানিয়েছে চাটা, একদম আদা দিয়ে লিকার চা, দারুণ বানিয়েছে। ঠান্ডা লাগার জন্য এই চাটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:17, আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে একদম 5:11-তে, আর এই ট্রেনটা ছাড়বে 5:35, 5:35 ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। যাক, ভেবেছিলাম হয়তো ট্রেনটা ভিড় হবে, কিন্তু দেখছি না, খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। হয়তো 4টার দিকে ট্রেনটা মানে ভিড় ছিল, এই ট্রেনটা মানে ফাঁকা যাবে, পরের স্টেশনগুলো থেকে হয়তো ভিড় হবে, কিন্তু এখানটা কিন্তু পুরোপুরি খালি। মানে এই জায়গাটা যদি দেখাই, জায়গাটা দেখো পুরো আমরা একাই আছি, আমাদের রাজত্ব একদম রাইট টাইমে ছিল। 5:35 শুনছিলাম, 5:35 ছেড়ে গেল। টাটা নামখানা, টাটা, অনেক স্মৃতি রয়ে গেল আমাদের দুজনের। ট্রেন জার্নিতে এটাই সব থেকে বেশি ভালো লাগে, একটা স্টেশনে দাঁড়ায় আর এক রকমের খাবার ওঠে, এই যে ঘুগনি, দারুণ বানিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুরে। এখানে মিনিমাম আধা ঘন্টা দাঁড়াবে, তারপর আবার ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে ঢুকিয়েছে, 8:30টায় ঢোকার কথা, পুরো ডট 8:30টায় ঢুকিয়েছে, 1 মিনিটও দেরি করেনি, 1 মিনিটও দেরি করেনি, পুরো রাইট টাইমে একদম ট্রেন ঢুকিয়েছে। এই 4 দিন আমরা 2 ভাই কিন্তু দারুণ মজা করেছি, চেষ্টা করব আরও একবার এরকম একটা ট্রিপ করার, প্ল্যান করার, খুব তাড়াতাড়ি আসবেও এরকম একটা ট্রিপ নিয়ে। একদম রিসেন্ট একটা প্ল্যান হচ্ছিল, যদি ভাই রাজি হয় তাহলে হবে, এবার দেখা যাক কি হয়, ভাই রাজি হয় কিনা।
এছাড়া তো আমি আসছি এর মধ্যেই আরও একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, বাই। আর টাটা করে দে ভাই, চলো টাটা। আজকে এখানেই বকখালি আর মৌসুমী আইল্যান্ডের সিরিজটা এখানেই শেষ করছি। যদি আমার মৌসুমী আইল্যান্ড আর বকখালি সিরিজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে, লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করবে। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রিপে, পরবর্তী কোনো জায়গায়। আজকের জন্য টাটা, বাই বাই।